তারা স্কুলে বোমা মারে, তারা হসপিটালে বোমা মারে, তারা বা পৃথিবীর কোনো আইন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিছুই তারা তোয়াক্কা করে না। তো এই জন্য ইসরায়েলের সবসময় বাঁচাইতে হবে, সবসময় আমরা বাঁচানোর জন্য রেডি, জাহাজ নিয়ে আইসা পড়ে সবসময়। আবার হিন্দুদের মধ্যেও জায়ন আছে, ভারতের লোকরা কি জানি রে ভাই, ইসরায়েলের কথা শুনলে গো কাপড় ভিজে যায়। এই বেটা ইসরায়েলের নিয়ে আছে কি কথা কয়, কি হামাস এই করছে, হামাস উই করছে, হামাস খুব খারাপ কাজ করছে, শুয়োরের বাচ্চা হামাস কি করছে। তুই দেখোস না ইসরায়েলে এত দিনে কত হাজার মানুষ মেরে ফেলেছে। Bismillahir Rahmanir Rahim. They plan and Allah plans. Verily, Allah is the best of planners. মানে তারা পরিকল্পনা করে এবং আল্লাহও পরিকল্পনা করে এবং আল্লাহর পরিকল্পনা সবচেয়ে বেস্ট হয়। তো আল্লাহ তাআলা কি প্ল্যানিং করছেন এটা তো আমরা জানি না। শয়তানরা তো অনেক প্ল্যান করেই থাকে, কত ধরনের প্ল্যান করে, কত ধরনের বুদ্ধি পাকায় তারা। তো একটা সময় আল্লাহর কাছে তারা পরাজিত হবেই। এই জন্য আমাদের কখনোই ভয় পাওয়া চলবে না, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। শয়তান যতই শক্তিশালী হোক, শয়তান যতই অপকর্ম করুক, যতই জুলুম করুক, তারা তাদের কর্মের ফল পাবে সামনে ইনশাল্লাহ। তো কি একটা অস্থির আমরা একটা যুগে প্রবেশ করছি। মানে একদিকে তো সারা পৃথিবীতে একটা যুদ্ধ রব লেগেই আছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সেই ফেব্রুয়ারি 2022 শুরু হয়েছে, এখনও চলতেছে। আবার ইসরায়েল প্যালেস্টিনিয়ান যুদ্ধ 2023 সালের অক্টোবরে শুরু হয়েছে, এখনো চলতেছে। আবার অন্যদিকে বিভিন্ন দেশে মিয়ানমার, কেনিয়া, ভেনেজুয়েলা, বাংলাদেশ কি একটা বিপ্লব চলতেছে। সারা দিকে, সারা দেশে, সারা পৃথিবীতে অস্থির অবস্থা চলতেছে। তো আজকে আমি ইসরায়েল এবং প্যালেস্টিনিয়ান যুদ্ধ নিয়ে কথাবার্তা বলবো। তো এই ইসরায়েল নামের কলোনি যে আমাদের ঘাড়ের উপর চাপায় দেওয়া হয়েছে, মানে ফিলিস্তিনের উপরে যে একটা অবৈধ একটা রাষ্ট্র তৈরি হয়েছে, সেই 1918 সাল থেকে তারা রিফিউজি পাঠানো শুরু করছিল। পাঠাইতে একটা সময় নিজেরাই দেশ দখল করে ফেলছে, নিজেরাই দেশের মালিক হয়ে গেছে। জাতিসংঘ, ব্রিটেন, আমেরিকা সব ওদের পক্ষে। কেমনে জানি রে ভাই, ওরা কত কিছু অন্যায় করে, সব মাফ, ওটা নিয়ে কোনো কথাই হয় নাই। সব ধরনের মানবাধিকার কমিশন, অ্যামনেস্টি যত কিছু আছে সব ওদের পক্ষে। ওরা শিশু হত্যা করে, কেউ কিছুই হয় না, হাউকাউ করি আমরা সবাই, কিন্তু কোনো লাভ হয় না। আমেরিকা সবসময় বলতে থাকে ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটস সেলফ। তো এই জন্য ইসরায়েলের সবসময় বাঁচাইতে হবে, সবসময় আমরা বাঁচানোর জন্য রেডি, জাহাজ নিয়ে আইসা পড়ে সবসময়। আর ইসরায়েল যে এত মানুষকে মারতেছে, তারা স্কুলে বোমা মারে, তারা হসপিটালে বোমা মারে, তারা বা পৃথিবীর কোনো আইন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিছুই তারা তোয়াক্কা করে না। একটাই কথা, ওখানে তো জঙ্গি লুকাইছিল, হাসপাতালের ভিতরে জঙ্গি ছিল, তো একটা এই জন্য হাসপাতালটা ঘুরাই দিছে। এত হাজার মানুষ মরে গেল, কয়েকশো বাচ্চা মরে গেল না। সরি, এটা আমাদের কিছু কি করব, এই জঙ্গিরা এত খারাপ, এরা পিছনে লুকায় থাকে, আর কি করবো, ওরা তো মারতেই হবে। মানে এই ধরনের একটা উদ্ভট যুক্তি ওরা দাঁড় করা। এখন আবার অনলাইনে দেখতেছি যে ইহুদি যারা জনগণ, যারা ইসরায়েল, এরা আবার বলে যে না, খুব ভালো হয়েছে, বাচ্চাকে মারা উচিত, কারণ শিশু হত্যা করাটা উচিত, কারণ এই শিশুরা বড় হয়ে জঙ্গি হবে এবং জঙ্গি হয়ে আমাকে মারবে, এই জন্য আগে মেরে ফেলে। 5 বছর 3 মাসের বাচ্চা মেরে ফেলে আগে। আমি বুঝি না এরা কিসের মানুষ, এরা ভাই কিসের প্রাণী, আমি এরই বুঝতে পারি না রে ভাই। তোমাকেও কি কোনো মানবতা নাই? হিটলারও তো তোমাকে সে ভালো মনে হয়, হিটলারও তো কোনো শিশু হত্যা করে নাই। যে জায়নিস্ট মানে হচ্ছে যে ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে এবং এই রাষ্ট্রটাকে ধরে রাখার জন্য সব দিকে সাপোর্ট করতেছে। এই জায়নদের ব্যাপারে, এই জায়ন হতে পারে ইহুদি, খ্রিস্টান, এরা হচ্ছে জায়নিস্ট। আবার হিন্দুদের মধ্যেও জায়ন আছে। ভারতের লোকরা কি জানি রে ভাই, ইসরায়েলের কথা শুনলে গো কাপড় ভিজে যায়, পুরা কাপড় খুলে নাচানাচি শুরু করে দেয়। মানে ইসরায়েল হচ্ছে মামাতো ভাই, কোথায় ইসরায়েল কোথায় ভারত? ইসরায়েল তো কি সেটেড ভাল রে ভাই, কিন্তু ওই যে মুসলমানকে খুন করে যে ওরা খুব খুশি হয়, ভিতর লাফায়। একটা ইউটিউবার আছে, হ্যাঁ, গৌরব আউরিয়া, বিজেপির সাপোর্টার, এই বেটা ইসরায়েলের নিয়ে যে কি কথা কয়, কি হামাস এই করছে, হামাস উই করছে, হামাস খুব খারাপ কাজ করছে, শুয়োরের বাচ্চা হামাস কি করছে। তুই দেখোস না ইসরায়েলে এত দিনে কত হাজার মানুষ মেরে ফেলেছে, ওইটা নিয়ে কোনো কথা কয় না। এরকম বহুত মাথা মোটা বিজেপি আছে, হিন্দুত্ববাদী দলগুলো আছে, শুয়োরের বাচ্চাগুলা সব মানে ইসরায়েলের কথা শুনলেই মানে পাছার কাপড় উঠে যায় একেবারে।
মানে এরাও জায়োনিস্ট, বাট এরা ইসরায়েলের কোনো কামের আসে না। আসলে জায়োনিস্ট যারা আসল কাজ করে উঠেছে আমেরিকাতে বসা, খ্রিস্টান বিশাল বড় একটা কাউন্সিল আছে। এরা আমি জানি না কেন অনেক আগের থেকেই ওরা চায় যে ইসরায়েল একটা রাষ্ট্র থাকুক, এবং এটা তাদের ধর্মীয় দায়িত্ব যে ইসরায়েল রাষ্ট্রটা ওইখানে প্রতিষ্ঠাতা করে রাখতে হবে। এবং আমেরিকাতে এটার বিশাল বড় একটা লবিং চলে। এই প্যাক নামের একটা সংস্থা আছে, মানে আমেরিকাতে যারা প্রেসিডেন্ট হবে, যারা ভবিষ্যতে যারা প্রেসিডেন্টের জন্য আমেরিকান প্রার্থিতার জন্য লড়াই করে, তারা প্রথমে আগে আইপ্যাকে যায়া পা ধুয়ে সালাম কইরা দোয়া নিয়ে আসে। জো বাইডেন করছে, ডোনাল্ড ট্রাম্পও সেটাই করছে। তো সবাই আর কি, সব আমেরিকান নেতা প্রথমে আইপ্যাকে যায় পা ধুয়ে আসে, কারণ আইপ্যাক আমেরিকান যত পার্টি আছে ওদেরকে টাকা পয়সা দেয়। ওরা দুই পার্টিরই টাকা দেয়, ডেমোক্র্যাটেরও টাকা দেয়, রিপাবলিকানদেরও টাকা দেয়। এই জন্য ওদের সাপোর্ট নেওয়াটা যে কোনো আমেরিকান রাজনীতিবিদের জন্য অনেক বড় দরকার। ওদের আশীর্বাদ নিতেই হবে। শুধুমাত্র ওই যে বার্নি স্যান্ডার্স আছে না, ও ইসরায়েলের সাথে আপোষ করতে চায় নাই, ও ইসরায়েলের কাছে যায়ও না, আশীর্বাদও নিতে যায় নাই। এই জন্য বার্নি স্যান্ডার্স অনেক ভালো একজন দক্ষ রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও ও চলে গেছে, ও বাদ হয়ে গেছে আমেরিকান রাজনীতি থেকে। তো আমেরিকার সিচুয়েশনটা এইটা যে ওরা এখন ধরাবান্ধা ইসরায়েলের কাছে। ইসরায়েল মানে এখন যদি ইসরায়েল যদি যুদ্ধ শুরু হয়ে যায় এবং ইসরায়েল যদি বিপদে পড়ে যায়, এমন অবস্থা হয় যে ইসরায়েল হারিয়ে যেতেছে, তখন দেখবেন আমেরিকা এসে পড়ছে। আমেরিকা সমস্ত সেনাবাহিনী দিয়ে ইসরায়েলের বাঁচাবে। বিষয়টা হচ্ছে এরকম পরিস্থিতি। তো ইসরায়েলের তো এরকম ঘটনা ঘটতেইছে। তারা ফিলিস্তিনের ল্যান্ড, আপনারা তো জানেন, ওরা ধীরে 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 ল্যান্ড নেয়, জমি দখল করে আস্তে আস্তে করে। মানে যে গ্রাম আছে না, গ্রামে যে মানুষ কি করে, যে এক হাত গাছ লাগায়, তারপরে বাড়ি ঘর আনে, এইভাবে ঘর কেমন জানি ডাইন দিকে যেতে থাকে আর গাছ লাগাইতে থাকে। এই গাছ লাগা জমি দখল করে। এটা গ্রামের মানুষের একটা খাসলত, খারাপ মানুষদের। তো ইহুদিরাও ওরকমই করে অনেকটা। মানে এরা করবে কি, একটা বাড়িতে ধরেন ফিলিস্তিনি লোক থাকে, ওর দাদার 14 গোষ্ঠীর আমলের বাড়ি, হঠাৎ করে কি করবে, একটা ইহুদি ঢুকে যাবে ঘরের মধ্যে ঢুকে পড়বে, কবে যে এটা আমার ঘর, আমি বেরোবো না, ওর আর বের করা যাবে না। তারপর ওরে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ এসে পড়বে, 4-5টা পুলিশ, আর্মি সব দাঁড়া থাকবে, ওরে তুমি ঘর থেকে বের করতে পারবে না। এরপরে ওর খাট পালঙ্ক নিয়ে আসা শুরু করবে। এরকম এইভাবে আস্তে আস্তে ঘর দখল করতে থাকে। আরও অনেক ধরনের কায়দা করে, বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভাঙে, মানুষকে বের করে দেয়, এইগুলা করতে। আর তুমি যদি এটা নিয়ে বেশি প্রোটেস্ট করো, ফিলিস্তিনিরা যদি এটা নিয়ে বেশি কিছু বলে, তারা যদি মিছিল মিটিং করে প্রোটেস্ট করে, ওই বাংলাদেশের মতো অবস্থা, দৈরা বাইন্দা নিয়ে যাবে অফিসে, কারাগারে যাবে, নির্যাতন করবে। এরকমভাবে সাইলেন্ট টর্চার এবং জেনোসাইড এটা হয়ে আসতেছে অনেক বছর ধরে। আর মিডিয়াতে কিছুই বোঝা যায় না, কিছুই পাওয়া যায় না। CNN, BBC এরা তো সব ইসরায়েলের এক কথায় সব অন্ধ ভক্ত আর কি। কেউ এগুলা নিয়ে কেউ কিছু বলবে না। এই ধীরে 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 জমি আস্তে আস্তে দখল করতে থাকে। এর মধ্যে আবার কি করছিল তারা, 2020-21 সালের দিকে ওরা আবার ঠিক করছিল ইসরায়েল অনেক ভালো, ইসরায়েলে অনেক দিন ধরে যুদ্ধ হয় না, ইসরায়েল খুব ভালো দেশ, এখন খুব ভালো হয়ে গেছে। ইসরায়েলের সাথে সৌদি আরব, তারপরে দুবাই, কাতার, এরকম মিডল ইস্ট অনেক বড় বড় রাষ্ট্র ঠিক করলো যে আমরা ইসরায়েলের স্বীকৃতি দিব। ইসরায়েল তো ভালো দেশ, কিন্তু ওই যে আল্লাহ তাআলার প্ল্যানিং, সব কিছু মহাপরিকল্পনা আল্লাহর হাতে, আল্লাহ সব কিছু নষ্ট করে দিচ্ছে। তো হামাস এদিকে কী করছে, ওরা অনেক বছর ধরে ওরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছিল। ওরা ইসরায়েলে আর অ্যাটাক করেনি। ওরা চিন্তা করছে যে না, এইভাবে আমাদের একটা বড় যুদ্ধ লাগা উচিত ইসরায়েলের সাথে, ফাইনাল একটা ওয়ার করা উচিত, যেখানে আমরা ইসরায়েলরে ক্লান্ত করে দেব। তো তারা কি করে, ওই মাটির নিচে ওরা সুড়ঙ্গ করতে থাকে পুরা গাজাতে, ভিতরে সুড়ঙ্গ করছে, ভিতরে হসপিটাল বানাইছে মাটির নিচে, মানে একদম 10-20 ফিট, অনেক ফিট গভীরে আর কি। ওরা ওদের বাংকার বানাইছে, অস্ত্র রাখার গুদাম, থাকার জায়গা, পাকের ঘর, কিচেন, রান্না করার জন্য গুদাম ঘর, সব ধরনের টানেল সিস্টেম করে ফেলছে গাজার মধ্যে। এবং ওরা অনেক অস্ত্র তৈরিও করে ফেলছে, রকেট বানাইছে, বাইরে থেকে বন্দুক, যেভাবে হোক নিজে নিজে বন্দুক বানাইছে, স্নাইপার রাইফেল বানাইছে, সব ধরনের রেডি ছিল। অক্টোবর 7 ইসরায়েলের ছুটির দিন ছিল। এরা কি করতেছিল, ওই বিশাল বড় একটা পিকনিক আয়োজন করতেছিল ঠিক গাজার পাশে আর কি। ওই মদ খায় আমি, এরা নাচানাচি এগুলোই করতেছে, গান বাজনা, ওরা তো খুব ফুর্তিতে থাকে।
পাশের দেশটার জাহান্নাম বানায় দেশের মানুষের ধ্বংস করে প্যালেস্টিনিয়ান মানুষদেরকে শেষ করে ইনারা মৌজ মস্তি করতেছিল, নাচানাচি করতেছিল। তো হামাস কি করে, এদেরকে সারপ্রাইজ অ্যাটাক করে, উপর থেকে গ্লাইডার দিয়ে বিভিন্নভাবে অভিনব কায়দায় আক্রমণ করে। ওরা বুঝতে পারে নাই যে হামাস যে দেয়ালের টপকায় যে হামলা করতে পারবে, এটা ভাবতে পারে নাই। তো হামাস হামলা করে, মানে 251 জন ইসরায়েলি মানুষকে গ্রেপ্তার করে, কিডন্যাপ করে গাজাতে নিয়ে চলে যায়। এখন সারা পৃথিবীর গণমাধ্যম তো হয়ে গেছে, হামাস এই করছে, সেই করছে, ওই করছে গা, তেন করছে গা। হামাস কি করছে, ইসরায়েলের হামলা করে সাধারণ নারী পুরুষ আবার কিছু বিদেশি মানুষও ধরে নিয়ে গেছে। আরে গাদার বাচ্চা, আসল কথা কি, বিদেশি আবার কোথাকে? হামাস আবার বিদেশিদেরকে কিডন্যাপ করলো কেমন? প্রত্যেকটা ইসরায়েলি নাগরিকের কাছে 2টা পাসপোর্ট থাকে, মানে একটা হচ্ছে এক পা বাইরে থাকে সবসময়, পালানোর জন্য রেডি। ওরা জানে যে ইসরায়েল দেশ না, এই জন্য ওদের বিভিন্ন ইউরোপ আমেরিকা বিভিন্ন রাষ্ট্রের পাসপোর্ট একটা থাকে। ওরা কিন্তু আসলে সেকেন্ড সিটিজেন, ইসরায়েলের ওরা দ্বিতীয় দেশ মনে করে। ওরা মনে করে যে ইসরায়েলে আমি ধরে রাখতে হবে, বাট ওরা যদি কিছু হয় ওরা চলে যাবে, প্লেন করে উড়ে চলে যাবে নিজের দেশে। ওরা সবাই দ্বৈত নাগরিক। তো ওই জন্যই বলতেছে বিদেশি। আবার বলতেছে যে এরা বলে সাধারণ জনগণ, নারী পুরুষ। আরে বাবা, নারী পুরুষ হলে তো কি হয়েছে? ইসরায়েলের যত জনগণ তারা তো সবাই অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল, সবাই রিজার্ভিস্ট। এই যে প্রাপ্য বয়স্ক নারী পুরুষদের ধরছে, এরা তো সবাই আর্মিতে থাকে, এরা তো সবাই অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হয়ে যুদ্ধ করতে পারে। ওদের প্রত্যেকটা জনগণ আর্মিতে ট্রেন্ড করা, সেনাবাহিনীর ক্লাস 10 পাস করার পর সবাই 2 বছর ম্যান্ডেটরি আর্মিতে ট্রেনিং নেয়। এবং ওদের প্রত্যেকের ঘরে ঘরে বন্দুক থাকে, ইসরায়েলিদের বিছানার নিচে বন্দুক রেডি থাকে। তো তারা সবাই সেনাবাহিনীর। তো এই 271 সৈন্যকে ধরে নিয়ে গেছে হামাস, এই খবরটা ওরা বলতে পারে না। তো হামাসের নেওয়ারও একটা কারণ ছিল, কারণ এত বছর যে ওই যে বললাম না, আস্তে আস্তে জমি দখল করছে, যারা আবার তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছে ওকে ধরে নিয়ে জেলে আটকায় রাখছে। এই লোকদেরকে নিয়ে আসার জন্য হামাস চাইছিল যে ভাই তোমরা আমাদের সাথে সমঝোতা করো, আমাদের দেশের জনগণের ফেরত দাও, আমরা 271 জন লোককে দিয়ে দিব। এটাই হামাসের দাবি ছিল। তো এখন সাধারণ পৃথিবীতে, ইন দ্য ওয়ার্ল্ড, সেটা আমেরিকা হোক বা জার্মানি হোক বা সৌদি আরব হোক বা বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক, যে দেশই হোক না কেন, কি করা উচিত সরকারের? সরকার যেটাই করে সেটা হস্টেজ নেগোসিয়েশন করে, মানে একটা নেগোসিয়েশন দল পাঠায়, ঠিক আছে আমরা নেগোসিয়েট করার চেষ্টা করি। এটাই তো নর্মাল হওয়ার কথা, কিন্তু এটা তো হবে না, এটা তো ইসরায়েল। এটা তো বুঝতে হবে আমাদের যে পৃথিবী চলবে একদিকে, ওরা চলবে উল্টা দিকে। ইসরায়েলের যে পাগল প্রেসিডেন্ট যে নেতানিয়াহু, রকচটা, ওইটা আর ওর আর একটা সহকর্মী ইসরায়েলি ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার ওই যে বেন গিভির, দেখতেও শুয়োরের মতো লাগে আর কি, মানে আল্লাহ তাআলা ওদের চেহারাটাই ওরকম করে দিচ্ছে, শুয়োরের মতো, চরিত্রও শুয়োরের মতো। তো এই 2 জন মিলে প্ল্যান করে যে না কোনো নেগোসিয়েশন না। কেন নেগোসিয়েশন রে ভাই? হামাস তো স্যাটের বাল। তো এই জন্য ঠিক আছে, আমরা নেতানিয়াহু উনার দুঃখ প্রকাশ করে শোকবহ বার্তা বলল এবং বলল যে আমরা সেনাবাহিনী সমস্ত ফোর্স লইয়া গাজাতে হামলা করব, সমস্ত বিল্ডিং সব ধ্বংস করে দেব, সব যত মানুষ মরুক, আমরা এবার হামাসকে চিরতরে নির্মূল করে দেব কয়েকদিনের মধ্যেই, কয়েক সপ্তাহের মধ্যে। বেন গিভির তো পাগল হয়ে গেছে, লাফাইতেছে, আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে সেরা মিলিটারি আছে, আমরা পারবো, আমরা হামাসকে ধ্বংস করে দেব। ওইটা ছিল অক্টোবর 2023, আজকে হচ্ছে 2024 অগাস্ট। হামাসের চ্যাটের বালটাও ফেলতে পারে না। কি করছে জানেন? এরা বোমা মারছে, এরা কেমিক্যাল বোমা, ক্লাস্টার বোমা, যত ধরনের অস্ত্র আছে সব মারছে। প্রথমে খালি বিমান হামলা করছে ইচ্ছা মতো। তো ওরাও কি করলো, ইসরায়েলি সেনাবাহিনী পাঠাইলো, ট্যাঙ্ক, হেলিকপ্টার, সেনাবাহিনী সব ঢুকছে গাজাতে। এবার ঢুকতে প্রথমে তো নিউজ বলতেছে যে ওরে বাপরে বাপ, ইসরায়েল তো জিতে গেছে, ইসরায়েল তো হামাস এবার শেষ করে দিবে, কারণ অলরেডি অনেক চাই পেয়েছে চারিদিকে। খুব ভালো, এই কয়েক মাস ধরে এগুলোই চললো। আস্তে আস্তে চিরুনি অভিযান বলে, চিরুনি অভিযানে চলে গেছে। কয়েকদিন পর জানতে পারলাম হামাস পিছন থেকে উঠে
মানে গর্ত তো করে রাখছে টানেল, এটা তো ওগো খেয়াল ছিল না কত বড় টানেল ছিল। টানেল পিছন দিকে উঠে ইসরায়েলি ট্যাঙ্ককে ধ্বংস করে আবার পালায় চলে যায়, স্নাইপার দিয়ে অ্যাটাক করে গুলি মারে, একটা করে মারে আবার পালায় চলে যায়, এগুলোই করতেছে। এখন ভাই এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে গেরিলা ওয়ারফেয়ার কি। গেরিলা যুদ্ধ হচ্ছে যখন কোনো শত্রু অনেক বেশি শক্তিশালী, এত শক্তিশালী যে আপনার শক্তি ওদের সামনে অসম, মানে আপনি ফ্রন্টলি তার সাথে যুদ্ধ করার ক্যাপাবিলিটি রাখেন না, তখনই আপনি কি করবেন, গেরিলা টেকনিক অ্যাপ্লাই করবেন, হিট অ্যান্ড রান। মানে আপনার টার্গেট থাকবে সেনাবাহিনীরা মারবেন, তারপর পালায় চলে যাবেন। এইভাবে আপনার যুদ্ধ করতে হবে। এবং গেরিলা যুদ্ধের উদ্দেশ্য কিন্তু সেনাবাহিনীকে ধ্বংস না, শত্রুকে ধ্বংস করা সম্ভব না গেরিলার, বিকজ তাদের এত শক্তি নাই, তারা পালায় মাইরে তারপর পালায় যাবে। তাদের উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা। যদি তারা টিকে থাকতে পারে, যদি ওই শত্রু সেনাবাহিনী সে সর্বাত্মক শক্তি লাগায়ও যদি ওই গেরিলা বাহিনীকে ধ্বংস করতে না পারে, তাহলেই বুঝতে হবে ওই সেনাবাহিনী হেরে গেছে। সম্প্রতি যেটা ঘটছে আফগানিস্তানে, তালেবান ছিল গেরিলা বাহিনী এখানে, আর অন্যদিকে আমেরিকান সেনাবাহিনীর জিতার জন্য কি করতে হবে, তালেবানরে পুরোপুরি ধ্বংস করে ফেলতে হবে। আর তালেবানের কি করতে হবে, টিকে থাকতে হবে। যদি টিকে থাকে তাহলে যুদ্ধ জিতে যাবে। তো আমেরিকা ওইখানে অনেক বছর ছিল, আমরা দেখলাম 20 বছর ধরে ওখানে ছিল। যখন দেখলো যে এই তালেবানরে ধ্বংস করতেই পারতেছে না, তখন কী করলো, তালেবানের সাথে সমঝোতা করলো যে ভাই আমরা চলে যেতেছি আমেরিকা আফগানিস্তান ছেড়া, তোমরা সিজ ফায়ার, মানে তোমাদের সাথে আমরা আর কোনো যুদ্ধ করবো না, ব্যাস এরপরে যা করার করো। আমেরিকা চলে গেল, তালেবান যুদ্ধ জিতে গেল। তো ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধের পরিকল্পনাটা অনেকটা এরকমই। ইসরায়েল যদি জিততে হয় তাহলে হামাসকে পুরোপুরিভাবে ধ্বংস করতে হবে, নির্মূল করে দিতে হবে, তাইলেই ইসরায়েল জয় হবে। কিন্তু এখন পর্যন্ত ইসরায়েল কিন্তু হামাসকে ধ্বংস করতে পারেনি। কেমনে পারবে? ইসরায়েল তো সব উপরে থাকে, জমিনের উপরে সেনাবাহিনী, প্লেন, হেলিকপ্টার সব দিকে ঘুরতেছে, তাদেরকে সব ধরনের সহায়তা দিতেছে আমেরিকা। এই যুদ্ধ চলাকালীন $12.5 বিলিয়ন আমেরিকা সাহায্য করছে ইসরায়েলকে। এরপরেও শালারা যুদ্ধ জিততে পারতেছে না। কেন? বিকজ হামাস তো টানেল করে রাখছে, মাটির নিচে আছে হামাস। তো হামাসরে মারতে গেলে ইসরায়েলের কি করতে হবে, সেনাবাহিনীর ভিতরে পাঠাইতে হবে, গর্তের ভিতরে পাঠায় হামাসের সাথে যুদ্ধ করতে হবে। এইটাই তো করতে পারতেছে না, এইটাই তো এই কাপুরুষের দল করতে পারতেছে না। এখন আমেরিকার যে বিশেষজ্ঞ, ওরা বলছে যে ভাই তোমার ইসরায়েলের দুইটাই অপশন আছে হামাসকে ধ্বংস করার। এক, গর্তের মধ্যে ঢুকে যাও, সেনাবাহিনী পাঠাও, যেটা ইসরায়েলিরা করতে চাইতেছে না, কারণ ওরা তো কাপুরুষ, ওরা তো মরতে চায় না, ওরা তো বাঁচতে চায়, দুনিয়াটা তো ওদের খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য ওরা গর্তের মধ্যে ঢুকতেছে না, গর্ত খালি বন্ধ করে লাফিয়ে, কত যে টানেলের মাথা আছে, ওরা আরও যে গর্ত খুলে রেখে দিছে, ওদের কোনো খবর নেই, এই যুদ্ধ চলতেইছে। তো একটা উপায় ছিল গর্তের মধ্যে ঢুকে হামাসকে খতম করা। 2 নম্বর ওয়ে হচ্ছে পারমাণবিক বোমা হামলা করা, মানে গাজার উপরে মাটির ভিতরে ঢুকায় যদি কোনো বোম ফুটায় তাহলে হয়তো টানেলগুলা ধ্বংস হয়ে যাবে। এই দুইটা ওয়ে আছে। এখন ইসরায়েল কিন্তু পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চাইতেছে না, মানে ওরা চিন্তা করতেছে যে ভাই এইটা করলে তো আরও বড় বিপদ হতে পারে। মানে এক তো তোমার ইন্টারন্যাশনাল প্রেশার পড়বে ইসরায়েলের উপর যে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে, এবং এটা ইসরায়েলের জন্য খারাপ হতে পারে ইমেজের জন্য, এবং অনেক ধরনের বিপদ হইতে পারে। আর দ্বিতীয় হচ্ছে গাজা তো প্যালেস্টাইনের ইসরায়েলের পাশে, তো এখানে যদি পারমাণবিক অস্ত্র হামলা করে তাহলে রেডিয়েশন কিন্তু ইসরায়েলের শহরগুলোতে চলে যাবে, অনেক ক্ষতি হতে পারে, ওদেরও অনেক মানুষ মরতে পারে। এই ভয়ে ওরা আসলে পারমাণবিক কোনো অস্ত্র ব্যবহার করতে পারতেছে না। ওরা মনে করতেছে যুদ্ধ জিতবো, কিন্তু ভাই যুদ্ধ জিতার কোনো নাম নেই। এই যুদ্ধে 39,000 ফিলিস্তিনি মানুষ মারা গেছে, যাদের মধ্যে 14,000-এর উপরেই শিশু ছিল, শিশুরা মারা গেছে। আর এইটা দেখা, এইসব খবর শুনে ইসরায়েলি জনগণরা কী করে জানেন, টিকটক ভিডিও বানায়, নাচে, মাইয়াগুলা সুন্দর সুন্দর। אתם לביצוע 2-3 6 2-3 6 2-3 2-3 2-3
আরে ভাই এটা কি ধরনের কথা? মানুষ মরতেছে আর তোমরা নাচতেছো। আর ওদের সাথে নাচতেছে কারা? ওই যে কইলাম ওই জায়নিস্ট, ওই হিন্দুত্ববাদী দলগুলো যারা মুসলমান ঘৃণা করে। আবার বাংলাদেশেও একজন আছে সাজু, উনি হচ্ছেন বাংলাদেশের একমাত্র নিউডিস্ট। উনি ওপেনলি ফেসবুকে ইসরায়েলের সাপোর্ট করে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে উনার ফেসবুকে ওনার কেউ লাইকও দেয় না, কমেন্টও করে না। ওনার একটা স্বপ্ন হচ্ছে ইসরায়েলে যায়, ইসরায়েলের যে নিউডিস্ট বিচ আছে, ল্যাংটা পার্টি হয়, নগ্ন মেয়েরা নাচানাচি করে, ওদের সাথে সেও নগ্ন হয়ে লাফাইতে চায়। এটা হচ্ছে তার একটা স্বপ্ন আর কি। যাই হোক, এই জন্য সে ইসরায়েলকে অনেক সাপোর্ট করে। এখন তো যুদ্ধ এরকমই অবস্থা যে হামাসরে কিছুতেই নির্মূল করতে পারে নাই, উল্টা ইসরায়েলের অনেকগুলো মানুষ মারা গেছে। টাইমস অফ ইসরায়েল, যেটা ওদের অনেক বড়, ইসরায়েলের অনেক বড় একটা পত্রিকা, তারাই বলতেছে যে এই যুদ্ধে এখন পর্যন্ত 762 জন ইসরায়েলি সেনা মারা গেছে। হয়তো মৃত্যুর সংখ্যা আরও হইতে পারে, কিন্তু এটা ওদের তথ্য। এবং সারা যুদ্ধে এখন পর্যন্ত 893 জন ইসরায়েলি জনগণ মারা গেছে। এই পর্যন্ত আবার অন্যদিকে হেজবুল্লাহ কিন্তু 1224 বার হামলা করছে ইসরায়েলে। সো এত কিছুর পরেও নেতানিয়াহু, বেন গেভির ওরা চিন্তা করতেছে আমি কী করবো, হামাসরে তো শেষ করতে পারতেছি না, এখন আবার হিজবুল্লাহ মারতেছে। তো ওরা ঠিক করছিল যে ভাই হিজবুল্লাহরে আমরা শুধু বিমান হামলা করব লেবাননে। এতদিন ধরে দক্ষিণ লেবাননে কিন্তু ওরা 6000 বার বিমান হামলা করছে। অনেক হিজবুল্লাহর অনেক মানুষ মারা গেছে, অনেক জনগণ ওখানেও অনেক মারা গেছে। এবং এটার পরিবর্তে ইসরায়েলের লোকও মারা গেছে, কিন্তু প্রতি একজন ইসরায়েলির জন্য 17 জন হিজবুল্লাহ মারা গেছে। এবং ওরা কিন্তু হিজবুল্লাহর একদম টপ কমান্ডার মানুষগুলোরে মারছে। হিজবুল্লাহ কিন্তু অনেক চেষ্টা করতেছে ইসরায়েলের আয়রন ডোম ডিফেন্স সিস্টেমটারে ফাঁকি দেওয়ার, অনেকভাবে টেস্ট করতেছে, ওদের ওইটার উইকনেসটা বের করার অনেক চেষ্টা করতেছে। এবং তারা বিভিন্ন জায়গায় রকেট মারে, বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে, ড্রোন হামলা করে, ড্রোন পাঠায় ভিতরে, এবং ওরা কিন্তু অনেকটা উইকনেস বের করে ফেলছে। তো এই রকেট হামলার কারণে ইসরায়েল এখন পুরাপুরি প্রিপেয়ার করছে। নেতানিয়াহু আমেরিকায় গেছিল, সেখানে যায় অনেক জ্বালাময় বক্তৃতা দিছে, কইছে যে আমরা সব ধ্বংস করে ফেলবো। আর ওইটা শুই না তো মানে ডেমোক্র্যাট যারা সেনেটর মন্ত্রী, ওরা তো লাফায় লাফায় তালে বাজানো শুরু করে দিছে। তো এত টেনশনে পাগলা নেতানিয়াহুর কিন্তু শরীর অবস্থা ভালো না, বারবার বাথরুমে যায়, 10 বার প্যান্ট চেঞ্জ করে দিনে। ও চিন্তা করতেছে কী করবে, এখন বিশাল বড় যুদ্ধ তো লেগে যেতেছে, লেবাননে হামলা করবো, এটা কেমন হামলা হবে? শুধুমাত্র বিমান হামলা করতে করতে তো শেষ হয়ে যেতে, কিছুই হইতেছে না। এখন ইসরায়েলিরা যদি লেবাননে হামলা করে তাহলে তো তাদের অবজেক্টিভটা কী হবে? হিজবুল্লাহকে খতম করা। আর হিজবুল্লাহকে খতম করতে হলে ওরা যদি অল্প সেনাবাহিনী একটু একটু করে অপারেশন করে, তাহলে হিজবুল্লাহ রকেট মারতে মারতে ইসরায়েলের অনেক মানুষ এইভাবে মেরে ফেলবে। তো উপায় কি? একটাই উপায় হচ্ছে ওদেরকে ফুল আর্মি, ফুল ফোর্স সেনাবাহিনী দিয়ে লেবাননে অভিযান চালানো। এবং সেটা করতে গেলে লেবানন কিন্তু, দক্ষিণ লেবানন কিন্তু অনেক পাহাড় পর্বত, নদী নালা, অনেক কিছু জায়গা আছে, ওখানের ভিতরে ওরা টানেল করে গর্তে বসে থাকে। 2006 সালে ইসরায়েল যখন হামলা করছিল লেবাননে, কিন্তু হিজবুল্লাহ তখন এত ক্ষমতাধর ছিল না। তারা ওই পাহাড়ের নিচে বসে বসে পাহাড়ের ভিতর থেকে 20টা ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছিল, 20টা মার্কাবা ট্যাঙ্ক। এবং সেখানে ইসরায়েলের 121 জন লোক মারা গেছিলো, আর্মি মারা গেছিলো। তো সেদিন পর থেকে ইসরায়েল তো মানে লেবানন মানে নাকে খত দিয়ে লেবানন থেকে বেরিয়ে গেছিলো। এরপরে আর লেবাননে অভিযান করেনি, কারণ ওরা শিক্ষা হয়ে গেছে। এখন আবার যদি যাইতে চায়, হিজবুল্লাহ কিন্তু আগের হিজবুল্লাহ না, অনেক শক্তিশালী। তো ইসরায়েলের যেটা উচিত হবে, ওদের অ্যাকর্ডিং টু মিলিটারি অ্যানালিস্টরা কী বলতেছে, ইসরায়েলের কমপক্ষে 1 লক্ষ সেনাবাহিনী নিয়ে ঢুকতে হবে লেবাননে, এবং পুরাপুরিভাবে ঝটিকা অভিযান চালায়, অনেক মানুষ মরবে। এই করতে করতে হিজবুল্লাহরে ধ্বংস করতে পারবে। পুরাপুরিভাবে নির্মূল করতে গেলে ওদের এটা করতে হবে। মানে 1 লাখ সোলজার ইসরায়েল কই থেকে আনবো? ও জনসংখ্যাই কয়েক লাখ। অন্যদিকে দক্ষিণ দিকে যুদ্ধ হইতেছে হামাসের সাথে, উত্তরে লেবানন, 2 দিকে যুদ্ধ পারবে ইসরায়েল ট্যাকেল দিতে। আবার থ্রেট তো আরও অনেক কিছু আছে। ইজিপ্ট অলরেডি সেনাবাহিনী মোতায়েন করছে, ইসরায়েলের দক্ষিণের দিকে অনেকগুলো সেনাবাহিনী কিন্তু জড়ো হয়েছে, মোতায়েন করছে। টার্কি হুমকি দিতেছে ইসরায়েলরে। এখন যদি ইসরায়েল লেবাননে ঢুকে যায়, সেনাবাহিনী নিয়ে অভিযান চালানো শুরু করে দেয়,
তখন কি হবে? যদি ইজিপ্ট যদি আক্রমণ করে দক্ষিণ দিক থেকে তখন কি হবে? টার্কি যদি, তুরস্ক যদি আক্রমণ করে ইসরায়েলের কি হবে? আচ্ছা ধরলাম এগুলো হয় না, কিন্তু আগে কিন্তু এগুলো হইতো। আগে যে 6 ডে ওয়ার, ইয়াম কাপুর ওয়ার, তখন কিন্তু আরবরা ইসরায়েলের সাথে যুদ্ধ করতো, অনেক যুদ্ধ হয়েছে ইসরায়েলের সাথে, কিন্তু ওরা পারে নাই ইসরায়েলের সাথে, কেন জানি শক্তি জিততে পারে নাই। ইসরায়েল অনেক খেলা দেখাইছে, অনেক পাওয়ারফুল শক্তি দেখাইছে, কিন্তু এইবার পৃথিবীটা একটু অন্যরকম হয়ে গেছে। এখন কেন জানি টেকনোলজি গ্যাপ কমে আসতেছে ওয়েস্টার্নদের সাথে, ওয়েস্টার্নের শত্রুদের, চায়না বিশেষ করে, তাদের টেকনোলজি গ্যাপটা আস্তে আস্তে কমে আসতেছে। তো সামনে কি হতে পারে? এমনও হতে পারে যে ইসরায়েল লেবাননে ঢুকে ওইখানে নিউট্রন বোম ফালাইলো, যেটা পারমাণবিক বোমের মতোই, বা একটু কম শক্তিশালী। মানে এটাতে বিল্ডিং ধ্বংস হবে না, স্থাপনা ধ্বংস হয় না, কিন্তু মানুষ মারা যায়, এবং এটাতে যে রেডিয়েশনটা হয় সেটা 2 সপ্তাহ পর্যন্ত থাকে। 2 সপ্তাহ পরে তুমি আবার যেতে পারবে ওই দেশে। এরকমও করতে পারে, প্রোটন বোমে, নিউট্রন বোম তারা ওইখানে মারতে পারে লেবাননে। এবং এই বোম ফালানোর পরে কি হতে পারে? এখানেও যুদ্ধ লাগতে পারে। পারমাণবিক যুদ্ধ কিভাবে শুরু হবে আমরা জানি না, বাট এটা শুরুয়াত হতে পারে। এখন ইসরায়েল কিন্তু আস্তে আস্তে কিন্তু শেষের দিকে, মানে ওদের এখন আর ওই আগের অবস্থা নাই। এখন ওই ভিকটিম কার্ড প্লে করতে পারে না। এখন ইসরায়েল অনেক বড়, সামনে অনেক বড় একটা কিছু যুদ্ধ দেখতেছে। আগলা নেতানিয়াহু তো এখন আর নাছর বান্দা, ও তো যুদ্ধ করেই যাবে, বিকজ ও যদি যুদ্ধ না করে তাহলে ওর পতন অনিবার্য। মানে ইসরায়েলের জনগণরাই ওরে নামায় দেবে ক্ষমতা থেকে। কিন্তু অ্যাকর্ডিং টু ইসরায়েলি কনস্টিটিউশন, যতক্ষণ তুমি যুদ্ধ চালাতে থাকবা, ইসরায়েলি প্রধানমন্ত্রীরা কেউ পদত্যাগ করতে পারবে না। এটা নিয়ম আর কি, যুদ্ধের মধ্যে প্রধানমন্ত্রী কখনো পদত্যাগ করতে পারে না। তো এই অবস্থা এখন সিচুয়েশন পৃথিবীতে। একদিকে তো ইউক্রেন, রাশিয়া তো জিততেইছে, ইউক্রেনে এত অস্ত্র দিতেছে, এত টাকা দিতেছে, এরপরেও কিছু হইতেছে না। জেলেন্সকি তো বিলিয়ন ডলার আলাদা সরায় রাখছে অ্যাকাউন্টে, মানে কিছু হইলে বিদেশে পালাই চলে যাবে, আমাগো নেতার মতো ক্যানাডায় চলে যাবে। তো ও তো ওর আখের গোছায় নিচ্ছে। তো ওইখানে কি হবে? রাশিয়া কি ইউক্রেনরে পুরো শেষ করে দেবে, দখল করে ফেলবে? ওইখানে একটা ঘটনা ঘটতেছে। আবার এইখানে ইসরায়েলে, মিডিল ইস্ট হচ্ছে উৎপাত। সামনে কি হবে এটা আমরা জানি না, বাট আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে আল্লাহ তাআলা সবচেয়ে বড় পরিকল্পনাকারী, এবং আল্লাহ তাআলাই জানে যে সামনে কি হবে, তার কি প্ল্যান এটা আমরা জানি না। আমরা শুধু ভালোটা চিন্তা করতে পারি, যে দোয়া করতে পারি যে আমার সামনে যেন ভালো দিন আসে ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।